স্ট্রেপ্টোকক্কাইটা চেন আকারে থাকবে। হ্যাঁ, আবার বললাম যে আমরা, এবং এটা তো হচ্ছে ক্যাটালেস নেগেটিভ হবে, ক্যাটালেস নেগেটিভ হবে। তো আমরা বললাম যে কি আগে ছিল যে স্টাফাইলোকক্কাই, স্টাফাইলোকক্কাইটা ছিল যে ক্লাস্টার আকারে, আর স্ট্রেপ্টোকক্কাইটা থাকবে চেন আকারে, এবং এটা হবে ক্যাটালেস নেগেটিভ, ক্যাটালেস নেগেটিভ। তো ক্যাটালেস নেগেটিভ বলতে আমরা বুঝছিলাম যে ক্যাটালিস্ট হচ্ছে যে নিউট্রোফিলকে যে হাইড্রোজেন পারক্সাইড এটাকে নিউট্রালাইজেশনের জন্য। তাহলে স্ট্রেপ্টোকক্কাই যেহেতু ক্যাটালিস্ট তৈরি করে না, স্ট্রেপ্টোকক্কাই যেহেতু ক্যাটালিস্ট তৈরি করে না, তাহলে সে হাইড্রোজেন পারক্সাইডকে ওইভাবে নিউট্রালাইজ করতে পারবে না, নিউট্রালাইজ করতে পারবে না। এবং স্ট্রেপ্টোকক্কাই হচ্ছে যে কোয়াগুলেস নেগেটিভ, কোয়াগুলেজ তৈরি করে না। আচ্ছা, আমরা আস্তে আস্তে পরে মেইন কথা হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য। সকল স্ট্রেপ্টোকক্কাই চেন আকারে থাকে, সকল স্ট্রেপ্টোকক্কাই হচ্ছে যে ক্যাটালেস নেগেটিভ হয়, সকল স্ট্রেপ্টোকক্কাই ক্যাটালেস নেগেটিভ হয়। এখন এই স্ট্রেপ্টোকক্কাইটাকে আমরা মানে কিভাবে হিমোলাইসিস করতেছে, কি পরিমাণ হিমোলাইসিস করতে পারে, ওরা হিমোলাইসিস করতে পারে। হিমোলাইসিস হচ্ছে যে রেড ব্লাড সেল ব্রেকডাউন, হ্যাঁ, আরবিসি ব্রেকডাউন। হিমোলাইসিস মিন্স হচ্ছে যে আরবিসি ব্রেকডাউন। তাহলে কি পরিমাণে এরা হিমোলাইসিস করতে পারে? এরা তোমার এটার উপর বেস করে এরা তিন ধরনের। এরা কি কমপ্লিট হিমোলাইসিস করতে পারে? এরা কি কমপ্লিট হিমোলাইসিস করে নাকি পার্শিয়াল হিমোলাইসিস করে? মনে করো এরা কি ইনকমপ্লিট হিমোলাইসিস করতেছে? আমার কথা শোনাচ্ছে ইনসান? হ্যাঁ স্যার, শোনাচ্ছে স্যার। এরা কি ইনকমপ্লিট হিমোলাইসিস করতেছে নাকি কমপ্লিট হিমোলাইসিস করতেছে, নাকি কোনো হিমোলাইসিসই করে না, নো হিমোলাইসিস, কোনো হিমোলাইসিস করে না? তাহলে এইটার উপর বেস করে এই স্ট্রেপ্টোকক্কাটা তিন ধরনের। হিমোলাইসিসের উপর বেস করে স্ট্রেপ্টোকক্কা হচ্ছে তিন ধরনের। হিমোলাইসিসের মানে কি পরিমাণ তারা রেড ব্লাড সেল ব্রেকডাউন করতেছে। এরা কি রেড ব্লাড সেল আমাদের যে আরবিসি গুলাকে একদম সম্পূর্ণ ভেঙে দিচ্ছে, নাকি অর্ধেক হিমোলাইসিস করতেছে, নাকি কোনো হিমোলাইসিসই করে না? এটার উপর বেস করে এরা হচ্ছে তিন ধরনের। যেমন যারা স্ট্রেপ্টোকক্কা, যারা ইনকমপ্লিট হিমোলাইসিস, এদেরকে বলা হয় আলফা হিমোলাইসিস, এদেরকে বলা হয় আলফা স্ট্রেপ্টোকক্কাই, এদেরকে বলা হয় আলফা স্ট্রেপ্টোকক্কাই, এদেরকে বলা হয় আলফা স্ট্রেপ্টোকক্কাই। আর যারা কমপ্লিট হিমোলাইসিস করে, এদেরকে বলা হয় বিটা স্ট্রেপ্টোকক্কাই, বিটা স্ট্রেপ্টোকক্কাই। আর যারা কোনো হিমোলাইসিসই করে না, এদেরকে বলা হয় গামা, এদেরকে বলা হয় গামা স্ট্রেপ্টোকক্কাই। এতক্ষণ পরে জয়েন দিচ্ছে কেন স্যার? আপনি স্যার ওয়েটিং অফ করে দেন। স্যার নাই তো, এখন তো সবাই জয়েন দিচ্ছে নাকি? আর তো কেউ নাই মনে হয় নাকি? স্যার আরো দুই তিনজন আরো আছে। হ্যাঁ স্যার, আপনি ওয়েটিং অফ করে দিলে সেটিং এ যান স্যার, মোরে গিয়ে সেটিং এ সিকিউরিটির মধ্যে গেলে ওখানে ওয়েটিং ব্লুম অফ করে দেন। সিকিউরিটিতে গিয়ে স্যার ওয়েটিং সেকশন ওয়েটিং অফ করে দেন। ঠিক আছে, করছি। হ্যাঁ ঠিক আছে। খালি ইনকমপ্লিট হচ্ছে আলফা স্ট্রেপ্টোকক্কাই, কমপ্লিট হচ্ছে বিটা স্ট্রেপ্টোকক্কাই, আর নো হিমোলাইসিস হচ্ছে যে গামা। কেমন? গামা স্ট্রেপ্টোকক্কাই। আমার কথাটা আবার শোনো। স্ট্রেপ্টোকক্কাই মানে এরা চেইন আকারে থাকবে, স্টেপ বাই স্টেপ থাকবে, এবং এরা হচ্ছে ক্যাটালেস নেগেটিভ। আর হিমোলাইসিস হচ্ছে যে এরা ইনকমপ্লিট হিমোলাইসিস করতে পারে, মানে আরবিসি ব্রেকডাউন করলেও কম, পার্শিয়াল হিমোলাইসিস। কেমন? পার্শিয়াল হিমোলাইসিস। আর একটা হচ্ছে যে কমপ্লিট, একদম আরবিসি যেখানে দিবে সেখানে পুরোটা ডেস্ট্রয় করে দিবে। মনে করো তুমি একটা বাটিতে করে কিছু আরবিসি নিচ্ছ অথবা কিছু ব্লাড নিচ্ছ একজন মানুষ থেকে, সেখানে এখন মনে করো এই সাদি আক্তারের মনে করো জ্বর, হ্যাঁ, অথবা তোমাদের যার জ্বর আর কি, হ্যাঁ, সাদি আক্তারের মনে করো জ্বর। এখন জ্বরটা কোনো প্রকারে তোমার অ্যান্টিবায়োটিক দিয়ে কাভারেজ হয়ে কমতেছে না জ্বরটা। তখন জ্বর না কমলে আমরা এখন এটা কি আসলে স্টাফাইলোকক্কাই দ্বারা হয়েছে নাকি স্ট্রেপ্টোকক্কাই দ্বারা হয়েছে নাকি অন্য কোনো ব্যাকটেরিয়া, সেটা নেওয়ার জন্য আমরা কিছু ওর কাছ থেকে ব্লাড কালেকশন করলাম। ব্লাড কালেকশন করে আমরা ব্লাড কালচার করব। তো আমি এক ক্লাসে বলছিলাম ব্লাড কালচারের রিপোর্ট আসতে সাধারণত 3 দিন সময় লাগে, কমপক্ষে 3 দিন সময় লাগবে, বেশিও লাগতে পারে, কবে তো কমপক্ষে
পুষ্টি দিব। পুষ্টি দেওয়ার পর যাবে যে ব্যাকটেরিয়াগুলো যদি চেন আকারে আমি আমি যখন একটা করতেছি, এই ব্যাকটেরিয়াগুলো যখন কালচার করব, তাহলে ব্যাকটেরিয়া যদি কালচার করি, এই ব্যাকটেরিয়াগুলোকে যদি আমি কালচার করি, মনে করি এখানে ব্যাকটেরিয়াগুলো নিলাম, এখানে আমি ইচ্ছা মতো পুষ্টি দিলাম, এখানে পুষ্টি দিলাম, পুষ্টি দেওয়ার পরে দেখতেছি যে এখানে যে ব্যাকটেরিয়াগুলো এগুলো চেন আকারে তৈরি হয়েছে, এরকম করে করে এরকম। তাহলে আমাকে বুঝতে হবে যে এগুলো হচ্ছে স্ট্রেপ্টোকক্কা, এগুলো হচ্ছে স্ট্রেপ্টোকক্কা। এখন এখানে আরবিসি গুলো আছে, এই আরবিসি গুলোকে যদি দেখি যে আমি একদম সব আরবিসি ডেস্ট্রয় হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে কমপ্লিট হিমোলাইসিস। তাহলে এটা নিশ্চয়ই বিটা স্ট্রেপ করছে, বিটা স্ট্রেপ্টোকক্কাই। তাহলে স্ট্রেপ্টোকক্কাইটাকে আমরা ক্লাসিফিকেশন করছি, একটা হচ্ছে আলফা স্ট্রেপ্টোকক্কাই, একটা হচ্ছে গামা স্ট্রেপ্টোকক্কাই। যেটা আলফা এটা ইনকমপ্লিট হিমোলাইসিস করবে, যেটা বিটা এটা কমপ্লিট হিমোলাইসিস করবে। এখানে যেটা বিটা এটা ক্লাসিফিকেশনটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিটা ক্লাসিফিকেশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিটা ক্লাসিফিকেশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিটাটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিটাটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন বিটাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে আমাদের যতগুলো ডিজিজ করে থাকে, যতগুলো ডিজিজ করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিটাটা, এবং সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে যে বিটাটা। তাহলে আমি কি বললাম ভাই, আবার শোনো, একটা হচ্ছে আলফা স্ট্রেপ্টোকক্কাই, একটা হচ্ছে বিটা স্ট্রেপ্টোকক্কাই, আর একটা হচ্ছে যে গামা স্ট্রেপ্টোকক্কাই। তাহলে যতগুলো স্ট্রেপ্টোকক্কাই আছে বলছিলাম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিটা স্ট্রেপ্টোকক্কাইটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বিটা স্ট্রেপ্টোকক্কাই। এবং কেন বিটা স্ট্রেপ্টোকক্কাইটা গুরুত্বপূর্ণ? কারণ বিটা স্ট্রেপ্টোকক্কাইকে আমরা আবার ক্লাসিফিকেশন করতে পারি। এই বিটাটাকে আবার ক্লাসিফিকেশন করা যায়, বিটাটাকে আবার ক্লাসিফিকেশন করা যায় কিসের উপর ভিত্তি করে? যে একটা অ্যান্টিজেন থাকে, তাদের যে একটা অ্যান্টিজেনিক স্ট্রাকচার থাকে, তাদের একটা অ্যান্টিজেনিক স্ট্রাকচার থাকে, হ্যাঁ, তাদের একটা অ্যান্টিজেনিক স্ট্রাকচার থাকে তাদের সি কার্বোহাইড্রেট প্রোটিনের মধ্যে, সি কার্বোহাইড্রেট একটা প্রোটিন থাকে, কেমন না পারলে এটা কোনো সমস্যা নেই, কিন্তু তাদের অ্যান্টিজেনিক স্ট্রাকচারের উপর ভিত্তি করে এই বিটাটা গুরুত্বপূর্ণ। কেন? এটার যে একটা অ্যান্টিজেনিক স্ট্রাকচার আছে, একটা সি কার্বোহাইড্রেট, এদের একটা অ্যান্টিজেনিক স্ট্রাকচার থাকে সি কার্বোহাইড্রেট, এটার উপর ভিত্তি করে এই বিটা স্ট্রেপ্টোকক্কাটাকে আরো ক্লাসিফিকেশন করা যায়। এটা আরেকটা ক্লাসিফিকেশন করা যায়, যে ক্লাসিফিকেশনটাকে বলা হয় ল্যান্সফিল্ড, যে ক্লাসিফিকেশনটাকে বলা হয় ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন, ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন। যারা বিটা স্ট্রেপ্টোকক্কাই এদের যে অ্যান্টিজেনিক স্ট্রাকচার এর একটা সি কার্বোহাইড্রেট আছে, এটার উপর বেস করে এদেরকে আবার ক্লাসিফিকেশন করা যায়, এখানে বলা হয় ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটা হচ্ছে যে এ থেকে ইউ পর্যন্ত, এ থেকে ইউ পর্যন্ত, এই ক্লাসিফিকেশনটা হচ্ছে যে এ থেকে ইউ পর্যন্ত, এ থেকে ইউ পর্যন্ত, অর্থাৎ ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন বি সি ডি ইউ এরকম করে করে ভাগ করছে, কেমন? এর মধ্যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে এ, তারপর হচ্ছে যে বি এবং ডি, এ বি এবং ডি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে যে এ বি এবং ডি। কেন? এই তিনটাই সাধারণত মানুষের ডিজিজ করে থাকে, এই তিনটাই সাধারণত ক্ষেত্রে ডিজিজ করে থাকে। সি ই এফ জি এইচ বাকিগুলো মানুষের ক্ষেত্রে সাধারণত ডিজিজ করে না। আমি আবারও বলতেছি, যেটা বিটা স্ট্রেপ্টোকক্কাই, এটার যে অ্যান্টিজেনিক স্ট্রাকচার আছে এটার উপর ভিত্তি করে ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন করা হয়। এটা হচ্ছে এ থেকে ইউ পর্যন্ত, এর মধ্যে এ বি ডি হিউম্যানে ডিজিজ করে থাকে, এ বি ডি এটা হচ্ছে যে হিউম্যানে ডিজিজ করে থাকে, বাকিগুলো সাধারণত হিউম্যানে ডিজিজ করে না। আমি একদম করে না বলতেছি না, সাধারণত করে না, ইনফ্রিকুয়েন্টলি করে। আমার কথা শোনা যাচ্ছে? সাদিয়া হ্যাঁ স্যার, আক্তার তার নাম, আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir, শোনা যাচ্ছে। তাহলে একটা বলছিলাম যে হিউম্যানে ডিজিজ করে এ, তারপর বলছিলাম যে হিউম্যানে ডিজিজ করে হচ্ছে যে বি, হিউম্যানে ডিজিজ করে বি, আর একটা হচ্ছে হিউম্যানে ডিজিজ করে সাধারণত ডি, যেমন বাকিটা ডিজিজ করে না। করে না বলতে কি ইনফ্রিকুয়েন্টলি করে, করতে পারে তবে কম।
আমি আবার কি বলছি, স্ট্রেপ্টোকক্কাই হচ্ছে চেন আকারে থাকে এবং এরা হচ্ছে যে ক্যাটালেস নেগেটিভ। যেহেতু ক্যাটালেস নেগেটিভ মানে হচ্ছে ক্যাটালেস এনজাইম তৈরি করে না, যার কারণে নিউট্রোফিলের বিরুদ্ধে সরাসরি ক্যাটালেসের মাধ্যমে হাইড্রোজেন পারঅক্সাইডকে ডেস্ট্রয় করতে পারে না। আর এদের একটা ক্ষমতা আছে যে বেশিরভাগ তোমার স্ট্রেপ্টোকক্কাই হিমোলাইসিস করতে পারে, আরবিসি ডেস্ট্রয় করতে পারে। বেশিরভাগ ব্যাকটেরিয়া, সবাই পারে না, যারা পারে না এদেরকে বলা হয় যে গামা স্ট্রেপ্টোকক্কাই। যদি পরীক্ষায় আসে গামা স্ট্রেপ্টোকক্কাই হিমোলাইসিস করতে পারে না, বাকি দুটোটা পারে, আলফা এবং বিটা। আলফা আংশিক করে, বিটা কমপ্লিট করে। বিটা একদম যেখানে বিটা হচ্ছে একদম আরবিসি পুরো ডেস্ট্রয় করে দেবে, এত ডেঞ্জারাস এই বিটা স্ট্রেপ্টোকক্কাই। যেটা এটাকে আবার ভাগ করছি আমরা এ বি ডি বা এ থেকে ইউ পর্যন্ত, এটাকে বলা হয় ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন। কেমন? এটাকে বলা হয় ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন। আমরা স্ট্রেপ্টোকক্কাই এর আন্ডারে আমরা একটা ব্যাকটেরিয়া জানবো, এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স। কেমন? এই একটা ব্যাকটেরিয়া আমাদেরকে জানতে হবে, এর আন্ডারে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই পাইওজেন্স, আর বি এর আন্ডারে হচ্ছে যে স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সিয়া। আর ডি এর আন্ডারে হচ্ছে এন্টেরোকক্কাস ফিকালিস। তাহলে আমরা এর আন্ডারে জানলাম স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স, তারপর হচ্ছে যে তোমার বি এর আন্ডারে জানলাম যে কি স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সিয়া, আর একটা হচ্ছে এন্টেরোকক্কাস ফিকালিস। আমার কথা শোনা যাচ্ছে ভাইয়া? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। পরীক্ষায় এগুলো আসে। হ্যাঁ, তোমাকে মনে করো, যেমন আমি তোমাকে এখন যদি বলি, কথাটা শোনো সাদিয়া আক্তার, তুমি রেসপন্স করবে। এখন আমি তোমাকে যদি বলি যে স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স এটা একটা কোন ধরনের ব্যাকটেরিয়া, তুমি আমাকে প্রথমে বলতে পারবা যে এটা হচ্ছে একটা, সাদিয়া আক্তার আনমিউট করো। জি স্যার। স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স, যদি আমি তোমাকে প্রশ্ন করি এটা একটা কোন ধরনের ব্যাকটেরিয়া, তুমি এখন অনেকগুলো আনসার দিতে পারবে। দেখো, তুমি আমাকে বলতে পারবে যে স্যার এটা হচ্ছে ল্যান্সফিল্ড গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই। আমি যদি প্রশ্ন করি স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সিয়া কোন ধরনের ব্যাকটেরিয়া, তুমি আমাকে বলতে পারবে যে ল্যান্সফিল্ড গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই। তোমাকে যদি প্রশ্ন করি এন্টেরোকক্কাস ফিকালিস কোন ধরনের ব্যাকটেরিয়া, তুমি আমাকে বলতে পারবে যে ল্যান্সফিল্ড গ্রুপ ডি এন্টেরোকক্কাই। কথা বুঝতে পারছি? আবার তুমি বলতে চাও আমি স্যার আরো সুন্দর করে বলতে চাই, তখন বলবা যে তুমি এটা হচ্ছে যে বিটা হিমোলাইটিক, তখন বলবা যে বিটা হিমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স কোন ধরনের ব্যাকটেরিয়া, এটা হচ্ছে একটা বিটা হিমোলাইটিক গ্রুপ এ ল্যান্সফিল্ড গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই। আবারও বলতেছি, তোমাকে যদি প্রশ্ন করে স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স কোন ধরনের ব্যাকটেরিয়া, তখন তুমি আমাকে বলবা যে গ্রুপ, এখান থেকে বলে আসবে একবারে বিটা হিমোলাইটিক ল্যান্সফিল্ড গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাই, গ্রুপ বি স্ট্রেপ্টোকক্কাই, বিটা হিমোলাইটিক তোমার ল্যান্সফিল্ড গ্রুপ ডি স্ট্রেপ্টোকক্কাই। কথা বুঝতে পারছি? দেখি সাদিয়া আক্তার বলো তো, এন্টেরোকক্কাস ফিকালিস কোন ধরনের ব্যাকটেরিয়া বলো তো? স্যার বিটা হেমোলাইটিক গ্রুপ ডি ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন বা ল্যান্সফিল্ড গ্রুপ, ঠিক আছে? তাহলে এর মধ্যে তাহলে এই যে এ বি ডি তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পাইওজেন্স এবং অ্যাগালেক্সিয়া। স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স এবং স্ট্রেপ্টোকক্কাস অ্যাগালেক্সিয়া গুরুত্বপূর্ণ, মনে থাকবে? জি স্যার। তাহলে এখন বলো কি বলতে চাচ্ছ? তাহলে এখন দেখো, এই যে এদের স্ট্রাকচার যেটা আছে, এদের স্ট্রাকচারের মধ্যে একটা সেল, এদের যে সেল ওয়াল আছে ব্যাকটেরিয়ার, এই ব্যাকটেরিয়ার সেল ওয়ালের মধ্যে ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল থাকে, সেল ওয়ালের মধ্যে একটা এম প্রোটিন থাকে। এই সেল ওয়ালের মধ্যে একটা এম প্রোটিন থাকে। কেমন? এটা মনে করো তাদের সেল ওয়াল, আর এটা হচ্ছে একটা এম প্রোটিন। এখন এই সেল ওয়ালের মধ্যে এরকম করে কতগুলো হেয়ার লাইক প্রজেকশন থাকে, এগুলোকে বলা হয় এম প্রোটিন। এগুলা আমার কথা শোনাচ্ছে, এগুলো হচ্ছে সাধারণত এম প্রোটিন। কেমন?
এইগুলো হচ্ছে যে একদম মেইন ভিরুলেন্স ফ্যাক্টর। স্ট্রেপ্টোকক্কাই এটা হচ্ছে একদম মেইন ভিরুলেন্স ফ্যাক্টর। স্ট্রেপ্টোকক্কাইয়ের জন্য এই এম প্রোটিনটা হচ্ছে যে মেইন ভিরুলেন্স ফ্যাক্টর। এটা হচ্ছে মেইন ভিরুলেন্স ফ্যাক্টর। যদি প্রশ্ন করো ভিরুলেন্স ফ্যাক্টর কি, এটা দুদিনে পারার কথা, তারপরে একবার বলতেছি। ভিরুলেন্স ফ্যাক্টর মানে হচ্ছে যেটা সাহায্যে সে এই যে এত অরাজকতা করতেছে, এই অরাজকতা করার যেটা মেইন ফ্যাক্টর, এটা হচ্ছে ভিরুলেন্স ফ্যাক্টর। অর্থাৎ যেটা যে সাহায্যে সে এত রোগ তৈরি করতেছে, এত অ্যান্টিজেন হিসেবে কাজ করতেছে, এটা সাহায্যে সে বিভিন্ন স্ট্রাকচারের সাথে বাইন্ডিং করতেছে, যেটা সাহায্যে সে বিভিন্ন আমাদের ইমিউন সিস্টেমটাকে, অর্থাৎ মেইন কথা হচ্ছে এদের স্ট্রাকচারাল একটা ইউনিট, যে অথবা এটা তাদের সিক্রেটেড কোন একটা প্রোডাক্ট যেটা তোমার ডিজিজ তৈরি করতে সক্ষম, অথবা তাদের যেটা তারা এই যে অরাজকতা তৈরি করতে সক্ষম, এটাকে বলা হয় ভিরুলেন্স ফ্যাক্টর। তাদের সেল ওয়ালের মধ্যে একটা এম প্রোটিন থাকে, এই এম প্রোটিনটা হচ্ছে তাদের মেইন ভিরুলেন্স ফ্যাক্টর। এই এম প্রোটিনটা হচ্ছে তাদের মেইন ভিরুলেন্স ফ্যাক্টর। এবং এই এম প্রোটিনটা দেখো এটা হচ্ছে এত ডেঞ্জার, এটা হচ্ছে মোর দেন 80 টাইপস আছে। কেমন? মোর দেন 80 টাইপস, মানে 80টার চেয়ে বেশি টাইপস আছে শুধুমাত্র কোনটা, এই এম প্রোটিনের চেঞ্জের মধ্যে। যার কারণে একবার তোমার মনে করো তুমি মালেহা মনে করো একবার স্ট্রেপ্টোককাস দ্বারা একবার ইনফেকশন হয়েছে, পরবর্তী দেখা যাচ্ছে সে আবার ইনফেকশন হচ্ছে, সে আবার ইনফেকশন হচ্ছে, অর্থাৎ বারবার ইনফেকশন হওয়া সম্ভব। মনে করো আমরা ছোটবেলা থেকে জানি যার চিকেন পক্স হয় তার একবারে হয় আর হয় না, কেন? তার একটা অ্যাকোয়ার্ড ইমিউনিটি ডেভেলপ করে ফেলে। তাহলে এখন কিন্তু এই স্ট্রেপ্টোককাস এটা পারতেছে না, কেন? কারণ এটা 80টার চেয়ে বেশি টাইপ আছে, এবং এক একটা টাইপ এক এক সময় তোমাকে এক একটা রোগ তৈরি করতেছে, তুমি কোনো ঠিক নাই। সেম সেম যদি টাইপ মনে করো এবার তোমার ডিজিজ করছে যে 1 নাম্বার টাইপটা, তাহলে পরবর্তীতে 1 নাম্বার টাইপটা করলে তুমি একটা ইমিউনিটি পাবা, কিন্তু তোমাকে পরবর্তীতে যদি 2 নাম্বারে করে, 3 নাম্বারে করে, 80 নাম্বার, 79 নাম্বার করে, তাহলে তো তুমি আবার ডিজিজ আক্রান্ত হচ্ছ। তাহলে এটা এতটা বেশি টাইপস, 80টার চেয়ে বেশি বলা হচ্ছে টাইপস, ফিক্সড না, 80টার চেয়ে বেশি। যার কারণে এই প্রোটিনটা কি করে, 80টার চেয়ে বেশি টাইপস থাকার কারণে বারবার রিইনফেকশন হয়, বারবার রিইনফেকশন হওয়ার চান্স থাকে, বারবার রিইনফেকশন হওয়ার চান্স থাকে। কি বলছি সাদি আক্তার, বলো। স্যার এম প্রোটিনটা হচ্ছে মেইনই থাকে স্ট্রেপ্টোকক্কাই সেল ওয়ালে, যেটা হচ্ছে মেইন ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। স্ট্রেপ্টোকক্কাস সেল ওয়াল বলতে সাধারণত গ্রুপ, যেটা গ্রুপ এ বিটা হেমোলাইটিকে থাকবে, যে গ্রুপ এ বিটা হেমোলাইটিক এম প্রোটিনটা, গ্রুপ এ বিটা হেমোলাইটিক। কেমন? এম প্রোটিনটা প্রথম থাকবে কি, গ্রুপ এ বিটা হেমোলাইটিক। আগের স্লাইডটা দেখো, এই যে বললাম আমরা গ্রুপ এ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স, গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে পাইওজেন্স, এবং এটা সবাই হচ্ছে বিটা হেমোলাইটিক, এরা হচ্ছে বিটা হেমোলাইটিক। তাহলে গ্রুপ এ বিটা হেমোলাইটিক মানে স্ট্রেপ্টোকক্কাস পাইওজেনে থাকবে, এম প্রোটিনটা কাদের থাকবে, স্ট্রেপ্টোকক্কাস পাইওজেনেস থাকবে, স্ট্রেপ্টোকক্কাস পাইওজেনে থাকবে। কথা বুঝতে পারছি আমি? স্যার স্ট্রেপ্টোকক্কাস পাইওজেনে থাকবে। তাহলে গ্রুপ এ বিটা হেমোলাইটিকে একটা এম প্রোটিন থাকে সেল ওয়াল, যেটা হচ্ছে একদম মেইন ভিরুলেন্স ফ্যাক্টর হিসেবে কাজ করে, এবং এটা 80টার চেয়ে বেশি টাইপস থাকে, যেটা এর কারণে রিইনফেকশন হয়। সাবরিনা আলম আনমিউট করো, সাবরিনা আলম আনমিউট করো, কি বলছি বলো। স্যার বলতেছেন হচ্ছে গ্রুপ এ স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্সটা হচ্ছে গ্রুপ এ বিটা হেমোলাইটিকে থাকতেছে, যেটা হচ্ছে বিটা সেল ওয়ালের এম প্রোটিন, যেটা হচ্ছে একটা হেয়ার লাইক আমাকে প্রজেকশনস দিবে। সেই এম প্রোটিনটা হচ্ছে আমার মেইন ভিরুলেন্স ফ্যাক্টর, যেটা হচ্ছে 80 টাইপসের হয়ে থাকে, যেটা আবার মনে হচ্ছে স্যার রিইনফেকশন করতে পারে। মেইন কথা হচ্ছে আছে বেশি টাইপস থাকার কারণে এটা রিইনফেকশন করতে পারে। এবং বলছিলাম যে এই যে স্ট্রেপ্টোকক্কাস যে তোমার এম প্রোটিনটা, কেমন? আমরা জানি যে স্ট্রেপ্টোকক্কাই ক্যাটালেস নেগেটিভ, স্ট্রেপ্টোকক্কাই ক্যাটালেস তৈরি করে না। ক্যাটালেস তৈরি করে না করা মানে হচ্ছে নিউট্রোফিলের মাধ্যমে যে হাইড্রোজেন পারোক্সাইডকে সে ডেস্ট্রয় করতে পারে না, কিন্তু সে নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিসে বাধা দিতে পারে, সেই নিউট্রোফিলকে ফ্যাগোসাইটোসিসে বাধা দিতে পারে, নিউট্রোফিলকে ফ্যাগোসাইটোসিসে বাধা দিতে পারে, কেমন? ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করতে পারে। কেমনে পারে? এই এম প্রোটিনের সাহায্যে, বাই এম প্রোটিন। এই এম প্রোটিনের সাহায্যে সে নিউট্রোফিলকে ফ্যাগোসাইটোসিসে বাধা দিতে পারে। কেমনে? এই এম প্রোটিনের সাহায্যে। কথা বুঝতে পারছি আমি? তাহলে এই এম প্রোটিনের সাহায্যে সে নিউট্রোফিলকে ফ্যাগোসাইটোসিসে প্রিভেন্ট করতে পারে।
কারণ এম প্রোটিনটা তাদের গ্রুপ এ বিটা হেমোলাইটিক, মানে হচ্ছে যে পাইওজেন্সের জন্য স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্সের জন্য স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্সের জন্য এটা হচ্ছে একটা স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্সের জন্য গ্রুপ এ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্সের জন্য এম প্রোটিনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটা হচ্ছে তাদের মেইন ভিরুলেন্স ফ্যাক্টর এবং এটা এইটার সাহায্যে এম প্রোটিনের সাহায্যে নিউট্রোফিলকে সে ফ্যাগোসাইটোসিস কি করতে পারে, প্রিভেন্ট করতে পারে। কথা বুঝতে পারছি আমি? আমার কথা শোনাচ্ছে? স্যার শোনা যাচ্ছে স্যার। এবং দেখো এই এম প্রোটিন নিয়ে কথা বলতে গেলে আসলে অনেক বলা যায়, এগুলো হচ্ছে মেইন, এতটুকু জানলে হবে। যদি বলো যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি প্রথম দুটো লাইন মেইন ভিরুলেন্স ফ্যাক্টর এবং গ্রুপে এই 80 টাইপসের চেয়ে বেশি থাকে এর ইনফেকশন, এগুলো হচ্ছে তোমাকে জানতে হবে যে জাস্ট মানে তুমি স্ট্রেপ্টোকক্কাস দ্বারা বারবার কেন ইনফেকশন হতে পারে, কেন আর নিউট্রোফিল কেন সহজে এটাকে ডেস্ট্রয় করতে পারে না এটা। তারপরে যদি আরো দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ না, তারপরে তোমরা জেনে রাখো এটা হচ্ছে তাদের দুইটা স্ট্রাকচারাল একটা ক্লাসে ভাগ করা যায় এম প্রোটিনটাকে, কেমন দুইটা স্ট্রাকচারাল ক্লাসে ভাগ করা যায় তাদেরকে এই এম প্রোটিনটাকে দুইটা স্ট্রাকচারাল ক্লাসে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে যে টাইপ 1, একটা হচ্ছে টাইপ 1 যেটা আরেকটা হচ্ছে টাইপ 2। তাহলে একটা হচ্ছে টাইপ 1 একটা হচ্ছে টাইপ 2। এই দুইটা এম প্রোটিনটাকে দুইটা স্ট্রাকচারাল ক্লাসে ভাগ করা যায়, একটা হচ্ছে টাইপ 1 আর একটা হচ্ছে যে টাইপ 2। একটা টাইপ 1 একটা হচ্ছে টাইপ 2। কেন গুরুত্বপূর্ণ? এই তোমরা ছোটবেলা থেকে অনেক নাম শুনছো না, বলে যে তোমাদের মা বাবার অথবা কারো আঙ্কেল আন্টির কারো একটু যদি শরীরে ব্যথা হয় বলে যে ওর বাত, এগুলো বাতে ব্যথা মনে হয়, বাতের ব্যথা মনে হয়, এরকম একটা টার্ম তোমরা কিন্তু শুনে আসছো না ভাইয়া? বাতে ব্যথা। হ্যাঁ স্যার। এটা আসলে বাতে ব্যথা বলতে তো এরকম কিছু নাই, এটা হচ্ছে একটা বাত জ্বর আছে, হ্যাঁ, যেটা বাত জ্বরটাকে যেটা আমাদের এটা আমরা যারা চিরাঙ্গিয়ান বা আমরা যারা বাংলাদেশি তারা বলে থাকে আর কি, অ্যাকচুয়ালি তো ওই বিষয়টা এরকম না। এটাকে একটা বাত জ্বর বলা হয়, যে রিউমেটিক ফিভারকে বলা হয় রিউমেটিক ফিভার। কেমন এই রিউমেটিক ফিভার যেটা এটা হচ্ছে স্ট্রাকচারাল যে টাইপ 1 যেটা এটা রিউমেটিক ফিভারটা করে থাকে। তাহলে স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স মেইন কথা হচ্ছে তোমাকে জানতে হবে কি স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স রিউমেটিক ফিভার, এই যেটা বাত জ্বর তোমরা বলো, এই রিউমেটিক ফিভার করার ক্ষমতা রাখে স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স। স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স একটা কোন ধরনের ব্যাকটেরিয়া? এটা হচ্ছে একটা গ্রুপ এ বিটা হেমোলাইটিক ব্যাকটেরিয়া স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স। এটা কি করার ক্ষমতা রাখে? রিউমেটিক ফিভার করার ক্ষমতা রাখে। মেইন কথা হচ্ছে এটা রিউমেটিক ফিভার করার ক্ষমতা রাখে এবং এটা শুধুমাত্র রিউমেটিক ফিভার না, এটা তোমার এজিএন করার ক্ষমতা রাখে। এজিএন অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা যেটা টাইপ 2 করে থাকবে। এজিএন এটা হচ্ছে অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। এজিএন নামটা শুনছো কিনা আমি জানি না। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। দেখো আমি বুঝাই বলতেছি, কেমন? তাহলে রিউমেটিক ফিভারটা হচ্ছে মেইনলি হার্টের সাথে রিলেটেড। রিউমেটিক ফিভারটা অ্যাকচুয়ালি মেইনলি হচ্ছে যে হার্টের সাথে রিলেটেড, আর এজিএনটা হচ্ছে যে মেইনলি কিডনির সাথে রিলেটেড। আমরা আস্তে আস্তে এগুলোতে আগাবো, কেমন? আমরা বললাম যে রিউমেটিক ফিভারটা মেইনলি হচ্ছে হার্টের সাথে রিলেটেড আর এজিএনটা হচ্ছে মেইনলি কিডনির সাথে রিলেটেড। আমরা জানি যে কিডনির স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে যে নেফ্রন, এটা আমরা জানি। কিডনির স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে যে নেফ্রন, আর তো নেফ্রনের একটা অংশ হচ্ছে যে গ্লোমেরুলাস। বানান এদিক ওদিক হয়েছে, বানান নিয়ে টেনশন করে লাভ নাই, কেমন? তাহলে কি নেফ্রনের একটা অংশ হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে এই নেফ্রনের গ্লোমেরুলাস এবং নেফ্রনে মিলে যে একটা ইনফেকশন হয় এটাকে বলা হচ্ছে গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এই গ্লোমেরুলোনেফ্রাইটিসটা কে করে? স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স করে। তাহলে তোমার কিডনির একটা প্রধান রোগ এজিএন, এটা কে করে থাকে? পাইওজেন্স। রিউমেটিক ফিভার কে করে থাকে? পাইওজেন্স। তাহলে স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স এটা কি? এটা হচ্ছে একটা গ্রুপ অফ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই। তাহলে স্ট্রেপ্টোকক্কাস গ্রুপ অফ বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাই একটা এম প্রোটিন থাকে। এই এম প্রোটিন যেটা থাকে এটা দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে 1 একটা হচ্ছে 2। 1টা করে যাকে যে রিউমেটিক ফিভার, আর যেটা 2 এটা করে যে এজিএন। কথা বুঝতে পারছি আমি? জি স্যার। যেটা টাইপ 1 এটাকে বলা হয়, এটাকে তোমার যেটা টাইপ 1 এটাকে
মানে যেহেতু রিউমেটিক ফিভার করে, এটা রিউমেটিজেনিক স্ট্রেনও বলা হয়। কেমন? রিউমেটিজেনিক মেটোজেনিক স্ট্রেনও বলা হয়, রিউমেটিজেনিক স্ট্রেনও বলা হয়। আর যেটা এজিএন করে থাকে এই স্ট্রেনটাকে নেফ্রাইটোজেনিক স্ট্রেন বলা হয়। সেম কথা এগুলো, নেফ্রাইটোজেনিক স্ট্রেনও বলা হয়, স্ট্রেন বলা হয়। তাহলে আমি কি বুঝালাম জিনিসটা? অর্থাৎ এই যে এম প্রোটিন, এটার স্ট্রেন যদি বলে যে স্ট্রেন কয়টা, স্ট্রেন দুইটা, একটা হচ্ছে রিউমেটোজেনিক স্ট্রেন, একটা হচ্ছে নেফ্রাইটোজেনিক স্ট্রেন। যদি বলে যে এটা স্ট্রাকচারাল ক্লাস কয়টা, এটা দুইটা, টাইপ 1 টাইপ 2। যদি বলে যে স্ট্রেন কয়টা, স্ট্রেন দুইটা, একটা হচ্ছে রিউমেটোজেনিক স্ট্রেন, একটা হচ্ছে নেফ্রাইটোজেনিক স্ট্রেন। যদি ক্লাস কয়টা, ক্লাস হচ্ছে দুইটা, টাইপ 1 টাইপ 2। এটার কয়টা টাইপ, অ্যাকচুয়ালি এটা টাইপ কয়টা, 80টার চেয়ে বেশি টাইপ থাকে, মোর দেন 80 টাইপস। তাহলে এটার ইম্পর্টেন্সটা কি স্যার? এটার জন্য এটা ইনফেকশন হতে পারে, অথবা প্রশ্ন করতে পারে যে তোমাকে একজন ব্যক্তির রিউমেটিক ফিভার বারবার হতে পারে কিনা, রিউমেটিক ফিভার বারবার হতে পারে কিনা। তাহলে এটা হচ্ছে স্ট্রেপ্টোককাস পাইওজেন্স, যার কারণে অ্যাকচুয়ালি রিউমেটিক ফিভার এবং এজিএন দুটোটা বারবার হতে পারে কিনা। যেহেতু এখানে 80 চেয়ে বেশি টাইপস আছে, এটা হওয়ার চান্স থাকে, আমি হবে এটা বলি না, এটার ব্যাখ্যা তোমাদেরকে আমরা আস্তে আস্তে দিব নেক্সট ক্লাসে, তুমি নিজেও বুঝে যাবে এটার এক্সপ্লেনেশনটা কি। তবে স্ট্রেপ্টোককাস পাইওজেন কি বারবার ইনফেকশন করতে পারে? হ্যাঁ, ইনফেকশন করতে পারে, কারণ 80 চেয়ে বেশি টাইপস থাকে, যার কারণে এটা বারবার ইনফেকশন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে ও কি শুধুমাত্র রিউমেটিক ফিভার এবং এজিএন করে? না ভাইয়া, এটা রিউমেটিক ফিভার এজিএন ছাড়া আরো অনেক ডিজিজ করে। কিন্তু আমরা এম প্রোটিনের সাহায্যে আমি হাইলাইট করতেছি এম প্রোটিনের সাহায্যে সে প্রধানত দুইটা ডিজিজই করে। এম প্রোটিনের সাহায্যে সে প্রধানত দুইটা ডিজিজে করে। একটা হচ্ছে যে রিউমেটিক ফিভার, একটা হচ্ছে এজিএন। একটা রিউমেটিক ফিভার আর একটা হচ্ছে এজিএন। কথা বুঝতে পারছি আমি? জি স্যার। তাহলে আমরা কি বললাম? আমরা বললাম যে স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে চেইন আকারে থাকবে এবং ক্যাটালাস হচ্ছে নেগেটিভ। হিমোলাইসিস সম্পূর্ণ তোমার ইনকমপ্লিট হিমোলাইসিস করলে আলফা, কমপ্লিট হিমোলাইসিস করলে বিটা। এই বিটাটাকে আমরা আবার ভাগ করছি যে ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন, এ থেকে ইউ পর্যন্ত। এর মধ্যে এটা হচ্ছে পাইওজেন্স, বিটা হচ্ছে গ্যালাক্সিয়া, ডিটা হচ্ছে এন্ডোককাস ফিকালিস। তাহলে বি এর একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট হচ্ছে এম প্রোটিন, এর একটা স্ট্রাকচারাল কম্পোনেন্ট হচ্ছে এম প্রোটিন। এবং এম প্রোটিনের সাহায্যে এম প্রোটিনটা হচ্ছে 80টার চেয়ে বেশি টাইপস থাকে, যার কারণে রিইনফেকশন হয়, এবং এটা হচ্ছে মেইন ভিরুলেন্স ফ্যাক্টর। যদি প্রশ্ন করে স্ট্রেপ্টোকক্কাস পাইওজেনের মেইন ভিরুলেন্স ফ্যাক্টর কোনটা? এম প্রোটিন। আর এম প্রোটিন থাকার কারণে নিউট্রোফিলকে সে ফ্যাগোসাইটোসিসে প্রিভেন্ট করে। দুটো স্ট্রাকচারাল ক্লাস থাকে, একটা টাইপ 1, একটা হচ্ছে টাইপ 2। কথা বুঝতে পারছি? জি স্যার। আমরা গত ক্লাসে যখন তোমাদেরকে আমরা পড়াইছিলাম, বলছিলাম যে স্টেফাইলোকক্কাই হচ্ছে যে লোকালাইজড ইনফেকশন করে। তোমরা আজকে আইটেমে পড়ে আসছো নিশ্চয়। স্টেফাইলোকক্কাই হচ্ছে যে লোকালাইজড ইনফেকশন করে। আর স্ট্রেপ্টোকক্কাই বলছিলাম যে আমরা ছড়াই। স্ট্রেপ্টোকক্কাই এক জায়গায় স্থির থাকে না, স্ট্রেপ্টোকক্কাই বলছিলাম যে এটা স্প্লিট করে। কেমন? এটা স্প্লিট করে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা স্প্লিট কিভাবে করে? হাউ it splits from one to another space. এটা কিভাবে স্প্লিট করে? কেমন? এটা স্প্লিট করে যে এই স্প্লিট করতে পারে যে সে তাদের একটা হায়ালুরোনিডেস এনজাইম থাকে, হায়ালুরোনিডেস এনজাইম। এটা হায়ালুরোনিডেস এনজাইম থাকে। কেমন? এই এনজাইমটা হচ্ছে যে তাদের স্প্লিডিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। স্ট্রেপ্টোকক্কাই এক জায়গা থেকে এক জায়গায় স্প্লিট করে কেমনে? হায়ালুরোনিডেস এনজাইমের সাহায্যে। ও যেদিক দিয়ে যায়, এই হায়ালুরোনিডেস এনজাইমটা যেদিক দিয়ে যায় সেদিক দিয়ে বারবার তোমার যতগুলো টিস্যু আছে, হ্যাঁ কানেকটিভ টিস্যু আছে, ও যেদিক দিয়ে যেতে চায় এই কানেকটিভ টিস্যুগুলোকে সে ডেস্ট্রয় করে সামনে আগায়। কানেকটিভ টিস্যুটাকে ডেস্ট্রয় করে সামনে আগায় কোন এনজাইমটা? এই হায়ালুরোনিডেস এনজাইমটা। তাহলে স্ট্রেপ্টোকক্কাই যদি প্রশ্ন করে তাহলে ওটা কেন স্প্লিটিং হয় না, লোকালাইজড কেন? স্টেফাইলোকক্কাই এটা হচ্ছে যে কানেকটিভ টিস্যুকে ডেস্ট্রয় করে, বলতে আমরা বলেছিলাম যে ফাইবারগুলোকে সে নরমালি লোকালাইজড ইনফেকশন থাকবে এক জায়গায়, কিন্তু সে যখন ব্লাডে আসে ব্লাডটাকে নিয়ে চলে যায়। আর ওকে ব্লাডে নিয়ে যেতে হবে না, স্ট্রেপ্টোকক্কাইটাকে ব্লাডের সাহায্য লাগবে না। ব্লাড যদি নাও নিয়ে যায় সে সেই জায়গা থেকে টিস্যু ডেস্ট্রয় করে সামনে আগাইতে পারবে। মনে করে স্ট্রেপ্টোকক্কাইটা হচ্ছে ইঁদুরের গর্ত। ইঁদুর যেমন গর্ত করে মাটি করে স্ট্রেপ্টোকক্কাইটা হচ্ছে যে তোমার মাটি ঘুরে ভেতরে ঢুকে যেতে পারবে হায়ালুরোনিডেস এনজাইমের সাহায্যে। আর স্টেফাইলোকক্কাইটা হচ্ছে যে ও হচ্ছে যে মুভমেন্ট করার ক্ষেত্রে হচ্ছে ব্লাডের উপর নির্ভরশীল।
ও যখন ব্লাডে যখন কোয়াগুলেস এনজাইম চারপাশে ক্লট তৈরি করে যখন ব্লাডে আসে তখন ওকে ব্লাডে নিয়ে যায় বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ব্লাডে যখন কোনো একটা জায়গায় নিয়ে যায় সেখানে সে ওই টিস্যুর সাথে অ্যাটাচ করে ইনফেকশনটা করতে পারবেন। কিন্তু ইঁদুরের মতন ওরকম করে একটার পর একটা স্ট্রাকচার ডেস্ট্রয় করে 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 সামনে সে আগাইতে পারে না। স্টেফিলোকক্কাই সেই ক্ষমতাটা নাই, যদিও ডেঞ্জারাস হচ্ছে বেশি স্টেফিলোকক্কাই, তারপর হচ্ছে যে তাহলে এই হাইয়ালুরোনিক এনজাইম হচ্ছে কানেক্টিভিটি ডেস্ট্রয় করে করে সে স্প্লিটিং করতে পারে এবং এই কারণে সে সেলুলাইটিস করতে পারে। সেলুলাইটিস যেটা তুমি প্রশ্ন করছো এটা দেখো, সেলুলাইটিসটা দেখো। সেলুলাইটিসটা হচ্ছে যে গুগলে সার্চ দিয়ে দেখবা সেলুলাইটিসের কয়েকটা ফিচার। মনে করো তোমার হাতে অথবা পায়ে সেলুলাইটিস হয়েছে। সেলুলাইটিস মানে হচ্ছে তোমার এই পায়ের পুরো টিস্যু, কানেক্টিভ টিস্যু যতগুলো স্ট্রাকচার আছে এগুলো আস্তে আস্তে সে ডেস্ট্রয় করে দিচ্ছে, পুরো স্ট্রাকচারটাকে সে ডেস্ট্রয় করে দিচ্ছে, অর্থাৎ সে স্প্রিডিং করতেছে। মেইন কথা হচ্ছে সে স্প্রিড করতেছে। সেলুলাইটিস মানে হচ্ছে যে একটা স্প্রিড করে করে আগাচ্ছে। সে সেলুলাইটিস করে করে আশেপাশের ভেতরে যেগুলো টিস্যু আছে, হ্যাঁ, টিস্যুগুলোকে সে ডেস্ট্রয় করে দিচ্ছে, টিস্যু ডেস্ট্রয় করে করে সামনে আগাচ্ছে। কোন এনজাইমের সাহায্যে? এই হাইয়ালুরোনিক এনজাইমের সাহায্যে। তারপর দেখো এদের হচ্ছে যে এরা আরেকটা স্ট্রেপ্টোকাইনেস এনজাইম তৈরি করে, এদের খুব গুরুত্বপূর্ণ একটা এনজাইম স্ট্রেপ্টোকাইনেস। এই স্ট্রেপ্টোকাইনেসটা হচ্ছে যে কোনো জায়গায় যদি ফিব্রিন ক্লট থাকে, এই ফিব্রিন ক্লটগুলোকে এটা ডেস্ট্রয় করে, ডিসলভ করে দেয়, এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমি তোমাদেরকে একটু বুঝে বলি, তোমাদের আত্মীয়স্বজন বা আঙ্কেল আন্টি যাদের আছে দেখবো যে বেশিরভাগের ক্ষেত্রে কারো না কারো একবার এমআই এর পেন উঠছিল, কেমন মায়োকার্ডিয়াল ইনফাকশন বা হার্ট অ্যাটাক যেটা আমরা বলি, তো দেখা যায় যে মায়োকার্ডিয়াল ইনফাকশন হলে এখানে একটা ক্লট হয়। মায়োকার্ডিয়াল ইনফাকশন হওয়ার পেছনে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে রক্ত জমাট বাঁধা। মায়োকার্ডিয়াল ইনফাকশনের কারণ হচ্ছে যে একটা রক্ত জমাট বাঁধা। আমাদের যে করোনারি আর্টারি আছে, করোনারি আর্টারিতে যদি একটা জমাট বেঁধে যায় তখন তার এমআইটা ডেভেলপ করে, অর্থাৎ টিস্যু মারা যাওয়ার কারণে বা সেল মারা যাওয়ার কারণে এমআই ডেভেলপ করে। এরকম একটা এমআই এর পেশেন্ট, মায়োকার্ডিয়াল ইনফাকশন এক্সপোনেনশিয়াল পেশেন্ট যদি তোমার কাছে ঠিক সময় আসতে পারে, সাধারণত 6 ঘন্টার মধ্যে আসতে পারে, তাদেরকে এই স্ট্রেপ্টোকাইনেসটা একটা ড্রাগ হিসেবে দেওয়া হয়, ওষুধ হিসেবে দেওয়া হয় স্ট্রেপ্টোকাইনেস ইনজেকশনটা। কি বলছি আবারও বলতেছি, স্ট্রেপ্টোকাইনেসটা তৈরি করে যেত এই যে গ্রুপ 5 বিটা হেমোলাইটিক স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স, কেমন স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স তৈরি করতেছে। তাহলে এই পাইওজেন্সটা তোমার যেটা স্ট্রেপ্টোকক্কাই পাইওজেন্সটা তোমার একটা এনজাইম তৈরি করে, এটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস এনজাইম, কেমন। তাহলে এই স্ট্রেপ্টোকাইনেস এনজাইম তৈরি করবে, এটা কি করে ফিব্রিন ক্লটটাকে ডিসলভ করে দেয়। কোনো জায়গায় যদি একটা ফিব্রিন ক্লট থাকে, ক্লটটাকে ডিসলভ করে দেয়, যার কারণে কারো যদি এমআই হয়, ক্লটের কারণে এমআই হয়, ওই ক্লটটাকে গলানোর জন্য স্ট্রেপ্টোকাইনেস ইউজ করা হয় অ্যাজ এ ট্রিটমেন্ট হিসেবে। আরো বেশি জানতে চাইলে যারা বেশি ট্যালেন্ট তাদেরকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে আমাদের রক্তের মধ্যে এই যে একটা প্লাজমিন থাকে, তোমরা ফিজিওলজিতে পড়তে মনে হয় প্লাজমিন। তাহলে এটা প্লাজমিনকে মেইন কথা হচ্ছে যে স্ট্রেপ্টোকাইনেস এই প্লাজমিনটাকে অ্যাক্টিভেট করে। প্লাজমিন অ্যাক্টিভেট করলে প্লাজমিন ফিব্রিন ক্লটটাকে তোমার ডিসলভ করে দেয়। মানে আমাদের রক্তে নরমালি প্লাজমিনোজেন যেটা নিষ্ক্রিয় থাকে, ইনঅ্যাক্টিভ থাকে, স্ট্রেপ্টোকাইনেস গিয়ে ওই প্লাজমিনটাকে অ্যাক্টিভ করে, তখন প্লাজমিন অ্যাকচুয়ালি ফিব্রিন ক্লটটাকে ডিসলভ করে। এটা তো বেশি জানতে হবে না, আমি বললাম আর কি একবার, যারা ট্যালেন্ট তারা মনে রাখবে। তাহলে আমরা বললাম যে মেইন কথা হচ্ছে এটা জানতে হবে, স্ট্রেপ্টোকাইনেস কি করে ফিব্রিন ক্লটটাকে ডিসলভ করে দেয়, কথা বুঝতে পারছি। ডিসলভ বানান বলে এগুলো নিয়ে টেনশন করবো না, কেমন ডিসলভ বানান বলে লিখছি, এগুলো নিয়ে টেনশন করবো না। যাক স্ট্রেপ্টোকক্কাই, কারণ আমার হাত খুব এক্সপার্ট না এখানে ক্ষেত্রে কিবোর্ডে। স্ট্রেপ্টোকক্কাই হচ্ছে যে তাহলে স্প্লিট করে কিভাবে? হাইয়ালুরোনিক এনজাইমের সাহায্যে কানেক্টিভ টিস্যু ডেস্ট্রয় করে এভাবে সেলুলাইটিস ডিজিজ করে। আর স্ট্রেপ্টোকাইনেস হচ্ছে ফিব্রিন ক্লট করে, ফিব্রিন ক্লটটাকে ডিসলভ করে। ফিব্রিন ক্লট মেইন কথা হচ্ছে সে ক্লটকে গলায় ফেলে। স্ট্রেপ্টোকাইনেস হচ্ছে ক্লটটাকে মানে গলিয়ে ফেলে। দেখো এখানের সাথে স্টেফিলোকক্কাই পার্থক্য কি? স্টেফিলোকক্কাই কিন্তু ক্লট তৈরি করে, স্টেফিলোকক্কাই হচ্ছে ক্লট তৈরি করতে পারে, আর স্ট্রেপ্টোকাইনেস হচ্ছে যে ক্লট হতে দেবে না, ক্লট হতে দিবে না। স্টেফিলোকক্কাই ক্লট পছন্দ করে, ওরিয়াসটা, আর স্ট্রেপ্টোকাইনেস হচ্ছে যে ক্লট হতে দিবে না, ক্লটটাকে ডিসলভ করে দিবে। কথা বুঝতে পারছি আমি?
জি স্যার। তারপর হচ্ছে যে এই যে আরেকটা এনজাইম থাকে, এটা হচ্ছে স্ট্রেপ্টোডর্নাস এনজাইম। কেমন? স্ট্রেপ্টোডর্নাস এনজাইম বা ডিএনএস এনজাইম। স্ট্রেপ্টোডর্নাস এনজাইম বা এটাকে আরেকটা নাম হচ্ছে যে ডিএনএস এনজাইম। ডিএনএস এনজাইম এটার কাজ হচ্ছে একটাই, এটা শুধুমাত্র ডিএনএটাকে ডেস্ট্রয় করবে। ডিএনএ ডেস্ট্রয় করে, ডিএনএ ডেস্ট্রয় করে। তাহলে আমরা বললাম যে স্ট্রেপ্টোকক্কাই এনজাইম কিন্তু সে আরো তৈরি করে, এনজাইম সে আরো তৈরি করে। আমি প্রধান হাইলাইট করছি শুধুমাত্র তিনটা, আমাকে আগে তিনটা জানতেই হবে। একটা হচ্ছে হায়ালুরোনিডেস এনজাইম, আর একটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস এনজাইম, আর একটা হচ্ছে স্ট্রেপ্টোডর্নাস বা ডিএনএস এনজাইম। এই তিনটা আমাকে পারতেই হবে। আরো চার পাঁচটা তৈরি করে, এগুলো আমার লেস ইম্পর্টেন্ট। এক নম্বরে হায়ালুরোনিডেস, স্ট্রেপ্টোকাইনেস, স্ট্রেপ্টোডর্নাস বা ডিএনএস এনজাইম আমাকে পারতেই হবে। স্ট্রেপ্টোকক্কাই বা স্ট্রেপ্টোকক্কাস পাইওজেন্স তিনটা এনজাইম তৈরি করে, একটা হচ্ছে হায়ালুরোনিডেস, একটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস, একটা হচ্ছে স্ট্রেপ্টোডর্নাস এনজাইম। কেমন? যদি তোমাকে কেউ প্রশ্ন করে হায়ালুরোনিডেস এনজাইমের ইম্পর্টেন্স কি, এটা কানেক্টিভ টিস্যুটাকে ডেস্ট্রয় করে এবং এটা সামনের দিকে অগ্রসর হয়, সেলুলাইটিস করে। আর স্ট্রেপ্টোকাইনেস হচ্ছে কি করে, এটা ফিব্রিন ক্লটটাকে ডিসলভ করে, এই জন্য এমআইতে ইউজ করা হয়। বা এমআই বলতে কি বোঝাচ্ছে, শুধু এমআইতে ইউজ করে এরকম না, যে কোনো তোমার ইসকেমিক হার্ট ডিজিজ ইউজ করা যায়, অথবা যেখানে থ্রোম্বোলাইটিক ডিজিজ ইউজ করা যায়, যেখানে তোমার ব্লাড গলাইতে হবে, হ্যাঁ, ওই জায়গায় ইউজ করা যায়। যে কোনো থ্রোম্বোলাইটিক ডিজিজ ইউজ করা যায়, থ্রোম্বোলাইটিক ডিজিজ ইউজ করা যায়, থ্রোম্বোলাইটিক ডিসঅর্ডার ইউজ করা যায়। কোনটা? স্ট্রেপ্টোকাইনেসটা যেগুলো থ্রোম্বোলাইটিক ডিসঅর্ডার ইউজ করা যায়। তাহলে স্ট্রেপ্টোডর্নাস বা ডিএনএস এনজাইমটা হচ্ছে যে ডিএনএ কে ডেস্ট্রয় করবে, এটা ডিএনএ কে ডেস্ট্রয় করবে। কথা বুঝতে পারছি আমি ইনসান? জি স্যার। এখন তোমাকে যদি কেউ প্রশ্ন করে স্ট্রেপ্টোকক্কাই মালিহাতারের নাম আনসার দিবা। যদি কেউ প্রশ্ন করে স্ট্রেপ্টোকক্কাই যে স্প্লিট করে কোন এনজাইমের কারণে, একটা হচ্ছে হায়ালুরোনিডেস এনজাইমের কারণে। প্রশ্ন আরেকটা, তুমি আরেকটা চাইলে আনসার দিতে পারো। এটা এই স্ট্রেপ্টোকক্কাই এক নাম্বার হচ্ছে হায়ালুরোনিডেস এনজাইমের কারণে স্প্লিট করে, আরেকটা স্প্লিট করতে পারে তার তো কোনো কোয়াগুলেস এনজাইম নাই, তার হচ্ছে যে কোনো কোয়াগুলেস এনজাইম নাই। দুই নাম্বার হচ্ছে তাদের কোনো কোয়াগুলেস এনজাইম নাই, নো কোয়াগুলেস, কোনো কোয়াগুলেস এনজাইম নাই। দেখো, কোয়াগুলেস এনজাইম না থাকলে কোয়াগুলেশন হবে না, জমাট বাঁধবে না, এই জন্য সে স্প্লিট করে। আনসার এটাও সঠিক। তাহলে এক নাম্বার হচ্ছে হায়ালুরোনিডেস এনজাইমের জন্য সে স্প্লিট করে, আর একটা হচ্ছে কোনো কোয়াগুলেস এনজাইম নাই। আমরা জানি যে স্টাফিলোকক্কাই কোয়াগুলেস পজিটিভ, আর স্টাফিলোকক্কাস অরিয়াসটা, আর এটা হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ। এটা হচ্ছে কোয়াগুলেস নেগেটিভ কারণ কোনো কোয়াগুলেশন নাই, কোয়াগুলেস এনজাইম নাই। সাবরিন আলম কি বলছি বলো? জি স্যার, আমাদের বলা হয়েছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স এর মধ্যে হচ্ছে আমার তিনটা এনজাইম প্রোডিউস করতেছে, সেটা হচ্ছে হায়ালুরোনিডেস এনজাইম, একটা হচ্ছে স্ট্রেপ্টোকাইনেস এনজাইম, আর একটা হচ্ছে স্ট্রেপ্টোডর্নাস এনজাইম। এদের মধ্যে হচ্ছে হায়ালুরোনিডেস এনজাইমের সাহায্যে হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যুকে ডিস্ট্রয় করে দেয়, যেটা হচ্ছে সামনে স্টেপ ওয়াইজ আগাচ্ছে, যেভাবে ডিস্ট্রয় করে দিচ্ছে। আর একটা বলতে পারি আমরা কিভাবে স্টেপ ওয়াইজ এটা ডিস্ট্রয় করে, এটা হচ্ছে এখানে কোনো কোয়াগুলেস এনজাইম নাই। দেন হচ্ছে আর এই হায়ালুরোনিডেস এনজাইমের মাধ্যমে আমার হচ্ছে সেলুলাইটিসটা হয়ে থাকে। আর স্ট্রেপ্টোকাইনেস যেটা হচ্ছে আমার ফিব্রিন যে ক্লটটা সেটাকে ডিসলভ করে দিচ্ছে। তারপর একটা হচ্ছে স্ট্রেপ্টোডর্নাস বা ডিএনএস, যেটা হচ্ছে ডিএনএ কে আমার ডিস্ট্রয় করে দিচ্ছে স্যার। তারপর দেখো, আমরা স্ট্রেপ্টোকক্কাস কিছু টক্সিন তৈরি করে, স্ট্রেপ্টোকক্কাস কিছু টক্সিন তৈরি করে। কেমন? এর মধ্যে এক নাম্বার হচ্ছে যে আমরা তাও তিনটা শুধুমাত্র টক্সিন পড়াবো। টক্সিন আরো তৈরি করে, কিন্তু প্রধানত তিনটা টক্সিন আমরা পড়াবো। একটা হচ্ছে ইলেকট্রোজেনিক টক্সিন, একটা হচ্ছে ইলেকট্রোজেনিক টক্সিন, একটা হচ্ছে ইলেকট্রোজেনিক টক্সিন, এটা হচ্ছে ইলেকট্রোজেনিক টক্সিন। কেমন? এই ইলেকট্রোজেনিক টক্সিন যেটা, এটা হচ্ছে যে তোমার স্কারলেট ফিভার করে, স্কারলেট ফিভার। করে। তাহলে দেখো, ইলেকট্রোজেনিক টক্সিন হচ্ছে স্কারলেট ফিভার করে। আমি তোমাদেরকে একটু ক্লিনিক্যাল কথাবার্তা বলি
মাঝে মাঝে বলতে হয়, না হলে তোমার দেখা যাচ্ছে একটা পড়াশোনাগুলো করে মজা পাওয়া যায় না। দেখো স্কারলেট আমাদের অনেক ধরনের জ্বর আসে। কোনো কোনো জ্বর হচ্ছে যে জ্বর যখন একটা পেশেন্টের যখন জ্বর আসে তখন আমরা অনেকগুলো হিস্ট্রি নিই, জ্বরটা কয়দিন ধরে, জ্বরটা ওঠানামা করে কিনা, জ্বরটা হচ্ছে যে তোমার কয়দিন পর পর আসে বা কখন আসে, সন্ধ্যাবেলায় দিনের বেলা, এরকম আর কি। হ্যাঁ, তো বিভিন্ন জ্বরের অনেকগুলো প্যাটার্ন আছে। কোনো জ্বর আসে যে তোমার 2 দিন পর পর, কোনো জ্বর আসে 3 দিন পর পর। হ্যাঁ, এরকম জ্বরের প্যাটার্নের মধ্যে যে চেঞ্জটা হয় এগুলো হচ্ছে বিভিন্ন টক্সিনের কারণে হতে পারে, যেমন এটা হচ্ছে ইলেকট্রোজেনিক টক্সিন। এই আশিকুর রহমান আনমিউট করো, স্যার। কথা শুনতেছো? জি স্যার। ধন্যবাদ। আমি মাঝে মাঝে এরকম ধরবো কিন্তু, হ্যাঁ, এক একজনকে ধরবো এরকম, কারণ আমি তো রোল কল ডাকি না, আমি রোল কল একদিনে ধরবো এরকম করে করে। তাহলে একটা হচ্ছে যে টক্সিন বললাম যে ইলেকট্রোজেনিক টক্সিন। তাহলে অনেকগুলো ফিভারের প্যাটার্ন আছে, এর মধ্যে একটা হচ্ছে স্কারলেট ফিভার। এটা হচ্ছে একটা হচ্ছে স্কারলেট ফিভার। স্কারলেট ফিভারটা নিয়ে আমি আরেকটু বলতে চাই তোমাদেরকে জানার জন্য। জাস্ট মনে করো টাইফয়েড ফিভার, তারপর হচ্ছে তোমার ডেঙ্গু ফিভার, তারপর হচ্ছে যে বিভিন্ন হেপাটাইটিসের জন্য ফিভার, এরকম বিভিন্ন ফিভারের একটা প্যাটার্ন আসবে। কেমন আমরা এটা যেমন তখন এখানে একটা ক্লিক দেখেন একটু বলে যাচ্ছে যে এই স্কারলেট ফিভারটা হচ্ছে যে এটাও একটা ফিভার যেটা একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে করে আসে। এবং এটা এই স্কারলেট ফিভারটা যদি বলে যে মানে প্রধানত কোন অর্গানিজমটা করে, স্ট্রেপ্টোককাস ওই পাইওজেন্সটা, যেহেতু আমরা স্ট্রেপ্টোককাস পাইওজেনটা নিয়ে আলোচনা করতেছি, মেইন হচ্ছে স্ট্রেপ্টোককাস পাইওজেন্স। তাহলে স্কারলেট ফিভারটা এর আগেরটা আমরা পড়েছি রিউমেটিক ফিভার। দেখ আমি দেখাচ্ছি এখানে একটু, দেখ এটা হচ্ছে রিউমেটিক ফিভার, নামটা হচ্ছে যে রিউমেটিক ফিভার, কিন্তু রিলেটেড হচ্ছে হার্টের সাথে বলছিলাম, রিলেটেড হচ্ছে হার্ট, কিন্তু এটা অন্য কোনো অর্গান কি এখানে ইনভলভ না, হ্যাঁ অন্য অর্গানও ইনভলভ এখানে, কিন্তু আমি মেইনলি বললাম যে হার্ট, এখানে কি অন্য কোনো অর্গান ইনভলভ না, অন্য কোনো অর্গানও ইনভলভ হতে পারে, কিন্তু মেইনলি হচ্ছে যে হার্ট। অ্যাজিয়ান শুধুমাত্র কিডনি, তো শুধুমাত্র এটা কি কিডনির কারণে, কি গ্লোমেরুলাইটিস শুধুমাত্র কি কিডনির সমস্যা, হ্যাঁ কিডনির সমস্যা ইটস ওকে, কিন্তু কিডনির কারণে তার বিভিন্ন অর্গানে এটা ডিজিজটা ছড়াবে, মানে ডিজিজটা হ্যাম্পার করবে। যেমন কিডনির কারণে হার্টও হ্যাম্পার হতে পারে, কারণ তোমার একটা কিডনিতে তোমার যে একটা অ্যাকিউট গ্লোমেরুলাইটিস হলে তোমার ইউরিনেশন কমে যাবে, তোমার অলিগুরিয়া ডেভেলপ করবে, প্রস্রাব কম হবে, প্রস্রাব কম হলে ব্লাডে ভলিউম বেড়ে যাবে, ব্লাডে ভলিউম বেড়ে গেলে তোমার দেখা যাবে যে প্রেশার বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে গেলে দেখা যাচ্ছে যে যেগুলো ভাইটাল অর্গানগুলোতে ড্যামেজ হবে, তোমার সিএনএস এ ড্যামেজ হবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ড্যামেজ হবে। তাহলে এগুলো হচ্ছে প্রোডাক্ট একটা রিলেটেড, কেমন? তো এরকম একটা প্যাটার্নে আসবে যে স্কারলেট ফিভার। তাহলে একটা হচ্ছে আমরা এখানে পেলাম যে রিউমেটিক ফিভার, আরেকটা হচ্ছে অ্যাজিয়ান, আরেকটা পাচ্ছে যে আমরা টক্সিনের সাহায্য করে যে স্কারলেট ফিভার, টক্সিনের সাহায্য করবে স্কারলেট ফিভার, টক্সিনের সাহায্য করবে স্কারলেট ফিভার। 2 নম্বর হচ্ছে যে পাইওজেনিক টক্সিন, 2 নম্বর হচ্ছে যে পাইওজেনিক টক্সিন। পাইওজেনিক টক্সিন, তাহলে একটা ছিল ইলেকট্রোজেনিক টক্সিন, আর একটা হচ্ছে যে পাইওজেনিক টক্সিন। এটা করে যে টক্সিক শক সিনড্রোম টক্সিন। তাহলে এটা একবার হচ্ছে ইলেকট্রোজেনিক টক্সিন, এটা হচ্ছে স্কারলেট ফিভার, আর পাইওজেনিক টক্সিনটা হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন। তো এই টক্সিক শক সিনড্রোম টক্সিন নিয়ে এবার একটু বলি। মনে করো আচ্ছা টক্সিক শক সিনড্রোম টক্সিন একটু বলি, যেমন তোমরা আজকে স্টেফিলোকক্কাস অরিয়াস পরে আসছো, সেখানেও পরে আসছে স্টেফিলোকক্কাস টক্সিক শক সিনড্রোম টক্সিন করে। এটা জিনিসটা কি, শক হচ্ছে যে ব্লাডে আমাদের ব্লাড ভলিউম কমে গিয়ে অর্থাৎ ভাইটাল অর্গানগুলোতে টিস্যু এবং ভাইটাল যে টিস্যুগুলো বা অর্গানগুলো আছে এগুলোতে অক্সিজেন সাপ্লাই কমে যাওয়া, এটা হচ্ছে শক। শক বলতে বোঝাচ্ছে আমাদের ভাইটাল যে অর্গানগুলো আছে, আমাদের ভাইটাল অর্গান বলতে সিএনএস, তারপর হচ্ছে যে কিডনি, লিভার, এই যে ভাইটাল অর্গানগুলো আছে, ভাইটাল অর্গানগুলোতে ব্লাড সার্কুলেশন কমে যাওয়া, ব্লাড অক্সিজেন কম যাওয়া, এটাই হচ্ছে শক। এখন এই শকটা হচ্ছে যদি কোনো একটা টক্সিনের জন্য হয়, এই শকটা যদি টক্সিনের জন্য হয় তখন এটাকে বলা হয় টক্সিক শক সিনড্রোম
টক্সিন। যেমন আমরা এটাকে চাইলে বলতে পারি যে টক্সিক শক সিনড্রোম টক্সিনটা চাইলে আমরা বলতে পারি যে এই টক্সিক শক সিনড্রোম টক্সিনটা বিভিন্ন যেহেতু আগের জন্য করছিল সেজন্য আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস টক্সিক শক সিনড্রোম টক্সিন বলতে পারি। স্ট্রেপ্টোকক্কাস ওইটা ছিল স্ট্রেপ্টোকক্কাস আর এটা হচ্ছে নামের আগে শুধু স্ট্রেপ্টোকক্কাসটা ইউজ করতে পারি। টক্সিক শক সিনড্রোম টক্সিন দুটোটাই সঠিক, এটা লিখলে সঠিক। আমি তারপর তোমাদের জিনিসটা বললাম আর কি। তাহলে পেশেন্ট যদি শকে চলে যাবে টক্সিনের কারণে, পেশেন্ট শকে চলে যাবে টক্সিনের কারণে। তারপর আসি আমরা 3 নাম্বার, বলছিলাম যে 3টা টক্সিন বরাবর, টক্সিন আরো আছে কিন্তু আমরা 3টা বরাবর। কেমন? এটা হচ্ছে এক্সোটক্সিন বি। এক্সোটক্সিন বি এটা করবে যে নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। নেক্রোটাইজিং ফ্যাসাইটিস কেমন? তাহলে একটা হচ্ছে রেথ্রোজেনিক টক্সিন, একটা হচ্ছে পায়োজেনিক টক্সিন, আর হচ্ছে এক্সোটক্সিন বি। এক্সোটক্সিন বি করবে যে নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। নেক্রোটাইজিং ফ্যাসাইটিস মানে কি? আমাদের যে তাও মনে করো তোমার পায়ে অথবা তোমাদের মুখে, তোমরা যেহেতু ওরাল ক্যাভিটি নিয়ে বেশি জানো, তোমার মনে করো যে জিংজিবা যেগুলো আছে, এই জিংজিবাগুলোতে দেখা যাচ্ছে যে মানে এখানে নেক্রোস টিস্যুতে কনভার্ট করতেছে। নেক্রোস টিস্যু মানে হচ্ছে তোমরা প্যাথোলজিতে পড়াইছি তোমাদেরকে নিশ্চয়, এই যে অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস, এরকম করে সেলগুলো ডেথ হওয়ার একটা প্রসেসিং। হ্যাঁ, তো সেলগুলোকে ডেস্ট্রয় করে 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 এখানে একদম নেক্রোটাইজড করে দিচ্ছে। বিশেষ করে এগুলো তোমার পায়ে বেশি হয়। তাহলে এই যে টিস্যুগুলোকে ডেস্ট্রয় করে করে যদি একদম নেক্রোস টিস্যুর মতো কনভার্ট করে, তখন এটাকে বলা হয় নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। এটা করে যে এক্সোটক্সিন বি। এক্সোটক্সিন বি তোমাদেরকে এই যেহেতু এই 3টা কথা বলতে গিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে ফেলি। এটা হচ্ছে তোমাদের মনে করো ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি অথবা যে কোনো একটা সার্জারি করছো তুমি, মুখে বলো, থাইরয়েডে বলো, অথবা তোমার ম্যান্ডিবলে বলো, যে কোনো সার্জিক্যাল সাইট ইনফেকশন করলে যদি বলো যে মোস্ট কমন ইনফেকশন কোনটা করে, স্টাফিলোকক্কাস না স্ট্রেপ্টোকক্কাস, যে কোনো একটা সার্জিক্যাল সাইটে তুমি একটা অপারেশন করে আসছো, সেটা ওরাল ক্যাভিটি হোক অথবা তোমার ম্যান্ডিবল, মানে যে কোনো কিছুতে হোক, হ্যাঁ, যে কোনো সার্জিক্যাল ইনফেকশন স্টাফিলোকক্কাস ইনফেকশন বেশি করে না স্ট্রেপ্টোকক্কাস, অর্থাৎ ওন্ডে সার্জিক্যাল ওন্ডে কে বেশি ইনফেকশন করে থাকে? কেমন? সার্জিক্যাল ওন্ডে কে বেশি ইনফেকশন করে থাকে? সার্জিক্যাল ওন্ড স্টেফাইলোকক্কাস না স্ট্রেপ্টোকক্কাস। মোস্ট কমন হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, দেন স্টাফিলোকক্কাস, দেন হচ্ছে যে স্টাফিলোকক্কাস, দেন স্টাফিলোকক্কাস। 1 নম্বর হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, দেন হচ্ছে স্টাফিলোকক্কাস। এবং স্ট্রেপ্টোকক্কাস কোনটা? স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে পায়োজেন্স। স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, কথা বুঝতে পারছি আমি? সার্জিক্যাল ওন্ড ইনফেকশন সবচেয়ে কমন হচ্ছে যে পায়োজেন্সটা। পায়োজেন্স সার্জনদের, যারা সার্জন বা তোমরা যারা সার্জন হবা, আর তোমাদের সবসময় সার্জিক্যাল ওন্ডে ইনফেকশন হওয়ার ক্ষেত্রে ওরা যে জিনিসটার উপর গুরুত্ব দেয় এটা হচ্ছে পায়োজেন্স। কারণ পায়োজেন্স বললাম যে নেক্রোটাইজিং ফ্যাসাইটিস করতে পারে, সার্জিক্যাল ওন্ড ইনফেকশন গিয়েও সে আলটিমেটলি নেক্রোটাইজিং ফ্যাসাইটিস করে দিতে পারে। এই জন্য সার্জনদের একটা ভয় থাকে, সবসময় একটা ভয় থাকে এই নেক্রোটাইজিং ফ্যাসাইটিসের জন্য। যে কোনো একটা সার্জিক্যাল ওন্ড ইনফেকশনের সবচেয়ে কমন কোনটা? স্ট্রেপ্টোকক্কাস, দেন স্টাফিলোকক্কাস। স্ট্রেপ্টোকক্কাস কোনটা? পায়োজেন্সটা। আর স্টাফিলোকক্কাস কোনটা? ওরিয়াস। স্টাফিলোকক্কাই ওরিয়াস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। কথা বুঝতে পারছি? জেমিমা রাশেদ, জেমিমা আনমিউট করো, কি বলছি বলো, কি বলছি বলো। সার্জিক্যাল ওন করে স্ট্রেপ্টোকক্কাস। সার্জিক্যাল ওন কেন স্টাফিলোকক্কাস করে না? সার্জিক্যাল ওনে মোস্ট কমন কি? স্ট্রেপ্টোকক্কাস। মোস্ট কমন কি? সার্জিক্যাল ওন্ডে মোস্ট কমন ইনফেকশন করে। যে বললাম যে তুমি একটা আজকে সার্জারি করে আসছো, 3 দিন পরে পেশেন্টের জ্বর আসছে, 4 দিন পরে, তখন তুমি বলতেছো যে আমি তো একটা সার্জারি করছি, একটা কাটাছাড়া করছি মুখের মধ্যে, তাহলে ওই ওন্ডের মধ্যে ইনফেকশন আসছে নিশ্চয়ই। কারণ ইনফেকশনটা কোন অর্গানিজম করছে? মেইনলি স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স। কারণ আমি অ্যান্টিবায়োটিক দিতে হবে না আমাকে,
কভারেজ করতে হবে না, তাহলে কে করতে পারে আমাকে জানতে হবে না, অথবা কে করলে কি করতে পারে। যেমন পায়োজেন্স করলে আমি জানি যে সে নেক্রোটাইজিং ফ্যাসাইটিস করতে পারে, সে টক্সিক শক পেশেন্টকে টক্সিক শক সিনড্রোম টক্সিন তৈরি করতে পারে, সে স্কারলেট ফিভার করতে পারে। তাহলে আমি যদি পায়োজেন্স করলে আমি জানি যে সে এখানে সেলুলাইটিস করতে পারে, সে তোমার এখানে তার ক্লট যে একটা আমি যে সেলাই করছি তার ব্লাড ভেসেল গুলো বন্ধ করে আসে সার্জারি করার সময়, যে ক্লটিংটা হয়েছে এই ক্লট গুলাকে সে ডিসলভ করে দিতে পারে, এই ক্লট গুলাকে সে ডিসলভ করতে পারে। তাহলে আমার একটা ভয় থাকবে না, সে ফিব্রিন ক্লট গুলাকে ডিসলভ করতে পারে, সে কানেক্টিভ টিস্যু ডেস্ট্রয় করে দিতে পারে হাইয়ালুরোনিডেস এনজাইমের সাহায্যে, ডিএনএ কে ডেস্ট্রয় করে দিতে পারে। তাহলে আমার একটা ভয় কাজ করবে না, মানে আমাকে জানতে হবে কোন অর্গানিজম এটা করতে পারে। কথা বুঝতে পারছি আমি? তাহলে আমরা পড়াইলাম কি? আমরা পড়ালাম যে স্ট্রেপ্টোকক্কাই এটা হচ্ছে চেইন আকারে থাকবে, ক্যাটালাইস নেগেটিভ হবে, আর হেমোলাইসিস এটা ইনকমপ্লিট হেমোলাইসিস করতে পারে, কমপ্লিট হেমোলাইসিস করতে পারে, কোনো হেমোলাইসিস করে না। তো কমপ্লিট হেমোলাইসিস করে যে বিটা স্ট্রেপ্টোকক্কাই যেটা কমপ্লিট হেমোলাইসিস করে এটাকে ভাগ করছি আমরা আবার ল্যান্সফিল্ড ক্লাসিফিকেশন এ থেকে ইউ পর্যন্ত। এ হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, বি হচ্ছে অ্যাগালেক্সিয়া, ডি হচ্ছে এন্টারোকক্কাস ফিকালিস। কেমন? তো এখানে বলে যেতে পারো কোনটা এ কোনটা বি। তো মনে রাখার জন্য মনে রাখবা যে মনে করো বি হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে একটা এগ্রিকালচারাল কান্ট্রি, তো বাংলাদেশ হচ্ছে যে এগ্রিকালচারাল কান্ট্রি অ্যাগালেক্সিয়া, বাংলাদেশ হচ্ছে এগ্রিকালচারাল কান্ট্রি অ্যাগালেক্সিয়া, এটা মনে রাখতে পারো। দেন হচ্ছে যে তোমার বললাম যে এটা হচ্ছে তাদের পায়োজেন্সের যে সেল ওয়াল একটা এম প্রোটিন থাকে, এম প্রোটিনটা বলছেন যে মেইন ভিরুলেন্স ফ্যাক্টর, 80টার চেয়ে বেশি টাইপস থাকে যার কারণে রিইনফেকশন হয়, নিউট্রোফিলকে ফ্যাগোসাইটোসিস প্রিভেন্ট করতে পারে। তাদের স্ট্রাকচারাল ক্লাস হচ্ছে দুইটা, টাইপ 1 টাইপ 2। যেটা টাইপ 1 এটা রিউমেটিক ফিভার করে, টাইপ 2টা এজিয়ান করে। তারপর টাইপ 1টাকে রিউমেটোজেনিক স্ট্রেনও বলতে পারি, টাইপ 2টাকে নেফ্রাইটোজেনিক স্ট্রেনও বলতে পারি। আর স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে স্টেফিলোকক্কাই যদিও লোকালাইজ ছিল, কিন্তু স্ট্রেপ্টোকক্কাস হচ্ছে স্প্রেডিং করে, এক জায়গা থেকে এক জায়গায় ছড়ায়, স্প্রেডিং করে যে এটাও শোনো স্টেফিলোকক্কাস ছড়াইতে পারে, স্ট্রেপ্টোকক্কাস ছড়াইতে পারে, স্টেফিলোকক্কাস নিজে ছড়াইতে পারে না। ইনসান এখানে কলেজে আসার সময় সিএনজি নিয়ে আসে ইনসান নিজে আসতে পারে না, ওর এত হ্যাডাম নাই যে হেঁটে হেঁটে চলে আসবে কলেজে। কেমন? কিন্তু স্ট্রেপ্টোকক্কাস সেটা আছে, স্ট্রেপ্টোকক্কাস স্প্রেডিং করতে পারে। স্ট্রেপ্টোকক্কার কারণ হচ্ছে ওর হাইয়ালুরোনিডেস এনজাইম থাকে, হাইয়ালুরোনিডেস এনজাইমের সাহায্যে কানেক্টিভ টিস্যু ডেস্ট্রয় করে সামনে আগাইতে পারে, মানে একটা ইঁদুরের গর্তের মতন একটার পর একটা টিস্যু ডেস্ট্রয় করে সামনে জাগাবে, মানে কারো সাহায্য লাগবে না। এটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাই স্টেপ বাই স্টেপ যেতে পারে, মনে রাখবা স্ট্রেপ্টোকক্কাই স্টেপ বাই স্টেপ যেতে পারে। আর স্ট্রেপ্টোকাইনেস তৈরি করে যেটা ফিব্রিন ক্লটটাকে ডিসলভ করে, যার কারণে এই স্ট্রেপ্টোকাইনেসটা হচ্ছে এমআইতে ইউজ করা হয় ক্লট রিডাকশনের জন্য। সাধারণত 6 ঘন্টার মধ্যে আসলে আমরা স্ট্রেপ্টোকাইনেস ইউজ করি। তারপর হচ্ছে স্ট্রেপ্টোডর্নাস অথবা ডিএনএস এনজাইম, এটা ডিএনএকে ডেস্ট্রয় করতে পারে। টক্সিন হচ্ছে আমরা 3টা টক্সিন বললাম, আরো টক্সিন আছে কিন্তু আমরা প্রধান টক্সিন বলছি 3টা। একটা হচ্ছে রেথ্রোজেনিক টক্সিন, আরেকটা হচ্ছে পায়োজেনিক টক্সিন, একটা হচ্ছে এক্সোটক্সিন বি। রেথ্রোজেনিক টক্সিন করে স্কারলেট ফিভার, পায়োজেনিক হচ্ছে টক্সিক শক সিনড্রোম টক্সিন, এক্সোটক্সিন হচ্ছে নেক্রোটাইজিং ফ্যাসাইটিস। জান্নাতুল ফেরদাউস রুল নম্বর 3 আনমিউট করো। স্যার দেখি বলো তারপর টক্সিন কি তৈরি করে? তিনটা টক্সিন, একটা হচ্ছে ইরেথ্রোজেনিক টক্সিন, পায়োজেনিক টক্সিন আর এক্সোটক্সিন বি। এনজাইম কি তৈরি করে বলো তো? স্যার হাইয়ালুরোনিডেস এনজাইম, না হ্যাঁ হাইয়ালুরোনিডেস এনজাইম আর স্ট্রেপ্টোকাইনেস এনজাইম আর হচ্ছে স্ট্রেপ্টোডর্নেস এনজাইম আর ডিএনএস এনজাইম। ধন্যবাদ, খুশি হয়েছি আমি। ঠিক আছে, আজকে এতটুকু, আমাদের নেক্সট ক্লাস শুরু হবে আরেকটা। ইনসান ওকে জি স্যার। ওকে স্যার পান্ডাস দুজন আছেন স্যার, রুল 12 আর 20। ঠিক আছে, তুমি আমাকে দিয়ে দিও হোয়াটসঅ্যাপ। ঠিক আছে ওকে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। বিদায় দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।